একজন পুলিশের সদস্য যার হাতে ছিল আইন রক্ষার দায়িত্ব, কিন্তু একদিন সেই মানুষটি নিজের সহকর্মীদের দিকে বন্দুক তাক করে। কয়েক মিনিটের মধ্যে রক্তে ভেসে গেল একটি টিএসআর ক্যাম্প। তারপর লুট করা অস্ত্র নিয়ে সীমান্ত পেরিয়ে তারা পালিয়ে গেল বাংলাদেশে। প্রশ্ন হলো, কে ছিলেন এই রহিদ মিয়া? কেন তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন? তিনি কি শুধু একজন বিশ্বাসঘাতক, নাকি তৎকালীন জঙ্গিবাদী পরিস্থিতির এক জটিল চরিত্র? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। কেন ত্রিপুরা পুলিশের কাছে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের একজন, আর কেন তাকে বলা হয় ত্রিপুরার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব 2003 সালের সেই রক্তাক্ত সেপ্টেম্বর মাস, যখন শেরমুনটিলা টিএসআর ক্যাম্পে ঘটে যায় এমন একটি ঘটনা যা ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। জঙ্গিবাদের অন্ধকারময় সময় 1990-এর দশক থেকে 2000-এর দশকের শুরু পর্যন্ত ত্রিপুরা ছিল উত্তর পূর্ব ভারতের অন্যতম অশান্ত রাজ্য। বিভিন্ন সশস্ত্র সংগঠন যেমন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্স নিয়মিত অপহরণ, অতর্কিত হামলা, চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড চালাতো। সীমান্তের জঙ্গল এবং পার্শ্ববর্তী বাংলাদেশের দুর্গম এলাকায় তাদের ঘাঁটি থাকায় নিরাপত্তা বাহিনীর জন্য অভিযান পরিচালনা করা ছিল অত্যন্ত কঠিন। প্রতিদিনই কোথাও না কোথাও গুলির শব্দ, অপহরণের খবর এবং জঙ্গি হামলার সংবাদ আসত। সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে স্বাভাবিক জীবনযাপন করত। এই পরিস্থিতিতে ত্রিপুরা স্টেট রাইফেল বা টিএসআর ছিল জঙ্গিবাদ মোকাবিলার অন্যতম প্রধান বাহিনী। সীমান্ত পাহারা, জঙ্গি দমন এবং দুর্গম এলাকায় অভিযান পরিচালনার দায়িত্ব তাদের উপর ছিল। কিন্তু এই বাহিনীর ভেতর যদি কেউ জঙ্গিদের সঙ্গে হাত মিলায়, তাহলে সেই ক্ষতি কতটা ভয়াবহ হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। রহিদ মিয়া কে ছিলেন? রহিদ মিয়ার বাড়ি ছিল দক্ষিণ ত্রিপুরার রাইয়াবাড়ি এলাকায়। তিনি উদয়পুরের কিরিট বিক্রম ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন। বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে, ছাত্র জীবনে তিনি একটি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে 90-এর দশকের শুরুতে তিনি একটি ছোট জঙ্গি সংগঠনের সংস্পর্শে আসেন, কিন্তু গবেষণামূলক বিবরণের দাবি করা হয়েছে তিনি একসময় আত্মসমর্পণও করেছিলেন। তবে এ বিষয়ে সরকারি নথিতে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায় না। পরে তিনি ত্রিপুরা স্টেট রাইফেলে যোগ দেন এবং ধীরে ধীরে হেড কনস্টেবল পদে উন্নীত হন। সহকর্মীদের চোখে তিনি ছিলেন একজন অভিজ্ঞ জওয়ান, কিন্তু তদন্ত সংশ্লিষ্ট পরবর্তী বিবরণে উঠে আসে তিনি নাকি গোপনে আবার জঙ্গি সংগঠন এনএলএফটির একটি অংশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এই অভিযোগই পরবর্তীতে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ঝড়ের আগে নীরবতা। প্রত্যেকটা ঝড়ের আগে একটা নীরবতা থাকে। 2003 সালের সেপ্টেম্বর মাসে রহিদ মিয়াকে উত্তর ত্রিপুরার শেরমুনটিলার টিএসআর পোস্টের দায়িত্ব দেওয়া হয়। ক্যাম্পের অন্য সদস্যদের কাছে দিনটি ছিল একেবারে সাধারণ। কেউ ভাবতেও পারেনি যে কয়েক ঘন্টার মধ্যেই তাদের নিজের সহকর্মীদের হাতে ঘটবে এক ভয়াবহ হামলা। পরবর্তী তদন্ত বিভিন্ন স্মৃতিচারণ অনুযায়ী ঘটনার আগের দিন রহিদ মিয়ার সঙ্গে কিছু সশস্ত্র জঙ্গির যোগাযোগ হয়। অভিযোগ রয়েছে তাদের মধ্যে দুজনকে তিনি ক্যাম্পের আশেপাশে অবস্থান করার সুযোগ করে দেন। সবকিছু এমনভাবে করা হয়েছিল যে অন্য জওয়ানদের কারো মনে সন্দেহের উদ্রেক না হয়। 23শে সেপ্টেম্বর সকাল ছিল শান্ত, কিন্তু সেই শান্ত সকালেই কয়েক মিনিটের মধ্যে ত্রিপুরার নিরাপত্তার ইতিহাসে অন্যতম অন্ধকার দিনে পরিণত হতে চলেছিল। সেই সকালে রহিদ মিয়া একটি নির্দেশ দেন, ক্যাম্পের অধিকাংশ জওয়ানকে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বাইরে যেতে বলা হয়।
বিভিন্ন বিবরণ অনুযায়ী তাদের অনেককেই অস্ত্র সঙ্গে না নেওয়ার নির্দেশও দেওয়া হয়। ক্যাম্পে থেকে যান মাত্র কয়েকজন সদস্য। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে আসে গুলির শব্দ। যারা বাইরে ছিলেন তারা দৌড়ে ফিরে আসতে শুরু করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শেরমুনটিলা ক্যাম্পে এমন একটি হত্যাকাণ্ড ঘটে যা বহু বছর ধরে ত্রিপুরার পুলিশের ইতিহাসে বিশ্বাসঘাতকতার অন্যতম বড় উদাহরণ হিসাবে আলোচিত হয়েছে। ত্রিপুরার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক রোহিত মিয়ার আসল কাহিনী যদি আমরা জানতে চাই, 2003 সালের 23শে সেপ্টেম্বর সকালের পরিবেশ তখনও স্বাভাবিক। ক্যাম্পে দায়িত্বে থাকা জওয়ানদের কাছে একটি ছিল অন্যান্য দিনের মতো একটি সাধারণ দিন। হামলার পর রোহিত মিয়া এবং তার সহযোগীরা দ্রুত জঙ্গলের পথ ধরে সীমান্তের দিকে এগিয়ে যায়। তৎকালীন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে বহু অংশ ছিল দুর্গম এবং ঘন জঙ্গলে আচ্ছাদিত। এই ভৌগোলিক বাস্তবতা জঙ্গি ও সংগঠনগুলির জন্য বড় সুবিধা তৈরি করে। বিভিন্ন সূত্র অনুযায়ী রোহিত মিয়া সীমান্ত পেরিয়ে জঙ্গিদের সঙ্গে বাংলাদেশের একটি জঙ্গি ঘাঁটিতে পৌঁছায়। জঙ্গিদের জন্য সে ছিল একজন হিরো, কিন্তু ত্রিপুরার জনগণ তথা ত্রিপুরার সশস্ত্র বাহিনীর জন্য সে ছিল মির্জাফর সুলভ। জঙ্গিরা সেখানে তাকে সাদরে গ্রহণ করে এবং সে সেখানেই বসবাস করতে শুরু করে। ত্রিপুরা পুলিশের কাছে এটি একটি হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। একজন প্রশিক্ষিত টিএসআর সদস্য বাহিনীর অভ্যন্তরীণ কাঠামো, অস্ত্রাগার, যোগাযোগ ব্যবস্থা এবং অপারেশনের ধরন সম্পর্কে জানতেন। ফলে তার জঙ্গিদের সঙ্গে যুক্ত হওয়ার অভিযোগ নিরাপত্তা বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সাধারণ মানুষ হতবাক হয়ে যায়। সংবাদ মাধ্যমে এই ঘটনাকে তৎকালীন সময়ের অন্যতম বড় নিরাপত্তা সংকট হিসাবে তুলে ধরা হয়। শেরমুনটিলার ঘটনার পর রোহিত মিয়াকে ধরার অভিযান সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়, গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়, বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। একদিকে জঙ্গি সংগঠনগুলির উপর চাপ বাড়তে থাকে, একের পর এক অভিযান, তাদের ঘাঁটি ভেঙে দেওয়ার চেষ্টা চালানো হয়। এই সময়ের কিছু স্মৃতিচারণে দাবি করা হয়েছে যে রোহিত মিয়াকে ধরতে গোপনে যোগাযোগের পথও ব্যবহার করা হয়েছিল। এমনকি তাকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টাও হয়েছিল বলে পরবর্তী সময়ে কয়েকজন সাবেক কর্মকর্তার বক্তব্যে উঠে আসে। তবে এই ধরনের বর্ণনার অনেকটাই ব্যক্তিগত স্মৃতিচারণের উপর নির্ভরশীল, তাই ইতিহাসের দৃষ্টিতে এগুলিকে সেইভাবে মূল্যায়ন করা উচিত। যা নিশ্চিতভাবে বলা যায়, শেরমুনটিলার ঘটনার পর রোহিত মিয়া দীর্ঘদিন ত্রিপুরা পুলিশের সবচেয়ে বেশি খোঁজা ব্যক্তিদের একজন হয়ে ওঠেন। আর এরপর শুরু হয় তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। পরবর্তী সময়ে এক সাবেক পুলিশ কর্মকর্তার স্মৃতিচারণ অনুযায়ী রোহিত মিয়া অন্তত দুবার মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েও বেঁচে যান। সেই ঘটনাগুলি আজও ত্রিপুরার জঙ্গি বিরোধী ইতিহাসের অন্যতম আলোচিত বিষয়। পরবর্তী ভিডিওতে আলোচনা করব ত্রিপুরার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক রোহিত মিয়ার আসল কাহিনী, মৃত্যুর মুখ থেকে দুবার ফিরে আসা এবং তার কি হলো। তাহলে অবশ্যই পার্ট 2 দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।